চকরিয়া সিরিঙ্গা সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী মসজিদের ভিতর হামলার প্রতিবাদে ২৬ জানুয়ারি রাত ৮টায় সিস্টেম কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন ও লায়ন আলমগীর চৌধুরী বলেন, আপনারা জানেন আমার মরহুম পিতা আল্লাহ হযরত মাওলানা বদরুদ্দোজা হেলালি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠিত দুইটা প্রতিষ্ঠান সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামে মসজিদ এবং মসজিদে দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের একজন হিন্দু জমিদার জনাব বাবু সুধাংশু বাবু ওনার থেকে ১.৫ খানি জমি তিনি ক্রয় করে এই বিল্ডিংয়ের এই জায়গার উপরে উনি ওনার মুরব্বী মরহুম মাওলানা ফকির মোহাম্মদ, আমাদের দাদা হুজুর নাম আমরা যাকে ডাকি, আমার আব্বা যিনি তাকে পিতার মতো স্মরণ করতেন, সম্মান করতেন, তিনি এখানে শাহবনির এখানে ওনার বাড়ি ছিল। উনি এখান থেকে আমার আব্বাকে ডেকে এনে বললেন, এই এলাকাটা অনেক বড় শহর হবে, তুমি এখান থেকে ছেড়ে যেও না, এই মসজিদ ছেড়ে যেও না, তুমি এই মসজিদে লেগে থাকো, এই এলাকাটা অনেক বড় শহর হবে। এখানে কিছুই ছিল না, তখন সমস্ত জংশন ছিল নামাজ সিরিঙ্গা, থানা, হাসপাতাল, পাইলট হাই স্কুল, কুসপাড়া থেকে শুরু করে ওই লাইনটাতেই ছিল সব কিছু। সুতরাং পরবর্তীতে আমার এই মসজিদটাতে আসার পর এই সনের সাউনি মসজিদটি পুরাতন যারা বয়স্ক মানুষ বেশি আছেন তারা এক বাক্যেই স্বীকার করবেন, উনি ৪০-৫০ বছর অত্যন্ত মেহনত করে জনগণের কাছ থেকে ১ টাকা ২ টাকা ভিক্ষে নিয়ে, খয়রাত নিয়ে, সাহায্য নিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছে। এখানে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি ১ কোটি জমি দিয়েছি, ১ কানি জমি দিয়েছি বা ১ লক্ষ টাকা একসাথে এখানে অনুদান দিয়েছি, এমনকি এটা আমার বাবাও বলতে পারবে না, কারণ আমার বাবা জমিতে ছিলেন না। তিনি অত্র এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা নিয়ে, ১ টাকা ২ টাকা সাহায্য সহযোগিতা নিয়েই এই মসজিদটা প্রতিষ্ঠা করেছেন। আমরা কখনো বলিনি এটা আমার বাবার জন্য মসজিদ, আস্তাগফিরুল্লাহ, এটা আমরা কখনো বলবো না। এই মসজিদ সবার আল্লাহর ঘর। এই মসজিদটা প্রতিষ্ঠার পিছনে আমরা শুধু এতটুকু বলি, আমার বাবা পরিশ্রম করেছে। একইভাবে এই এলাকার যে সমস্ত মানুষ আমার বাবার পিছনে লেগেছিলেন অত্র মসজিদ মাদ্রাসা করার জন্য, এর মধ্যে অন্যতম হচ্ছে মরহুম ফরিদ আহমদ বিয়ে, জনাব আমার দাদা ইয়াকুব মাস্টার, জনাব আলহাজ কালামিয়া কোম্পানি, আমার বদ্দা জনাব মোহাম্মদ হোসেন সওদাগর এবং জনাব আবুল ফয়েজ মন্টু মিয়া, তারপর হচ্ছে জনাব নুরুল ইসলাম মেজর এবং মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী নামাজ সিরিঙ্গা। তারপর এভাবে অনেকেই অনেক মুরব্বী এখানে দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বেরিয়ে নিয়েছে। আমি আমার আব্বাকে এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে তাদের যে সহযোগিতা, এই সহযোগিতার কথা কৃতজ্ঞতা বলে স্মরণ করলাম এবং তাদের যারা বেছে নেই তাদের রূহের মাগফিরাত কামনা করলাম। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই বিষয়ে আপনাদেরকে বিশেষ করে ডাকা হয়েছে। তো এ ব্যাপারে আমি একটু পিছনে গিয়ে বলতে চাই, এই মসজিদটি যখন ডেভেলপ করে নাই, বিল্ডিং হয় নাই, যখন ঝুঁকুড়ে ছিল, এই কমিটিতে সদস্য হওয়ার জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কোনো ধরনের প্রতিযোগিতা ছিল না, কেউ আসতো না। মসজিদে ওই ১ টাকা ২ টাকা আমার বাজে দান খরচ মানুষের কাছ থেকে তুলতেন। সেই সময়ে মুয়াজ্জিনের বেতন ছিল ৩০০ টাকা, ৪০০ টাকা, ইমাম সাহেবের বেতন ছিল ৬০০ টাকা। এই কাজটা তিনি আঞ্জাম দিতেন মানুষের কাছ থেকে নিয়ে। যখন ডেভেলপারের মাধ্যমে জনাব আলহাজ আনোয়ার হাকিম দুলাল, তখন তিনি পৌরসভার চেয়ারম্যান, তিনি খুব সাহসী একটা উদ্যোগ নিয়ে একজন ডেভেলপারকে এনে এই মসজিদটি একটা বিল্ডিং স্ট্রাকচার দাঁড় করানোর জন্য তিনি উদ্যোগ নিলেন। উদ্যোগ নিয়ে মসজিদটি বিল্ডিং হওয়ার সাথে সাথে এখানে যেন হরিলুটের মতো করে দোকান বরাদ্দ হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে, ঠিক এই ধরনের একটা অবস্থা করে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান, মেয়র, আমার মামা জনাব কমরেড নুরুল ইসলাম হায়দার সাহেব, তিনি দলবল নিয়ে দৌড়ে আসলেন। দলবল নিয়ে দৌড়ে এসে কমরেড হায়দার সাহেব করলেন কি,
মসজিদ কমিটি দখল করবে, এই মারামারি ধারাধারি পাটকেল নিক্ষেপ। তখন আজকের যিনি সভাপতি হিসেবে অবৈধ আজকে ঘোষিত হলো, যার নাম জনাব জাহাঙ্গীর এবং শহীদুল ইসলাম শহীদ, ওনারা সবাই ওনাকে পাটকেল মেরে এখান থেকে তাড়াইয়া হায়দার সাহেবকে একটা ঘটনা হলো। তখন আমি এবং মারা গেছে আওয়ামী লীগের একজন লিডার ছিলেন, জনাব সবাই ব্যারিস্টার সুলতান বলে, আমার মামা সুলতান মামা 1900 হামলা উদ্যম দিলেন যে মসজিদ আল্লাহ এভাবে এটা নিয়ে এত বেশি উত্তেজিত বা মারামারি ধরাধারি করা ঠিক হবে না, আপনার একটা নেগোজিয়েশন করে কমিটিতে কারা রাখবেন না রাখবেন। তখন হায়দার সাহেবের বাসায় একটা বৈঠক হলো, বৈঠকে একটা লিস্ট হলো, লিস্টে একটা কমিটি তৈরি হলো, সেই কমিটিতে হায়দার সাহেব সভাপতি হলো আর অন্যান্য। তখন আমার নাম যখন বলা হলো, হায়দার সাহেব সরাসরি বাধা দিলেন যে না, ওনাকে নিয়ে যাবেন। তখন আমি বললাম যে আমি উদ্যোগী হয়ে সমাধানের পথ বের করলাম, এরপর আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি থাকলাম না, আপনারা থাকেন এখানে। আপনারা থেকেও যদি মসজিদের উন্নয়ন হয় আমি খুশি হব, আমার পরিবার খুশি হবে যে আমার বাবার প্রতিষ্ঠানের কাদেম হিসেবে আপনাদেরকে পেয়েছি, অসুবিধা নেই, আমাকে কমিটি রাখতে হবে না, আপনারা চালান। আমি এই কথাটা বললাম। পরবর্তীতে উনি 5 বছর যা হরিলুট করেছে তিনি এবং যুবলীগের সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ খুব সাধু সেজে কথাবার্তা বলেন, কিন্তু এই সাধু কত লক্ষ টাকা কোথা থেকে মেরে খেয়েছেন, কিভাবে দুর্নীতি করেছেন। হায়দার সাহেব বাসায় বসে থাকতো আর শহীদুল ইসলাম শহীদ এখানে জমিদারি করতো, মসজিদ মার্কেটে জমিদারি করে তিনি ব্যবসায়ীদেরকে ঘরে ডেকে নিয়ে টাকা নিতেন, ভাড়া আদায় করতেন। মসজিদের বিল্ডিং রেডি হওয়ার পর থেকে শহীদুল ইসলাম শহীদ মানুষকে কোনো ধরনের মেমো না দিয়ে, অ্যাকাউন্টে টাকা না দিয়ে ভাড়া পকেটে নিয়েছেন অনেক টাকা, এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে হুমকি দাম দিয়ে 1 লাখ 2 লাখ টাকা এরকম নিয়েছেন। আমি যখন ওনাকে ফোন করলাম যে অমুক জায়গা থেকে কেন 1 লাখ টাকা নিয়েছেন আপনি, আমি তখন যেহেতু কমিটির সাথে সম্পৃক্ত নেই, আমাকে কয়েকজন অভিযোগ করার পর আমি যখন বললাম যে আপনি অমুকের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন কেন, তো যে এটা নিছি ঠিক আছে, আমি হয়তো কিন্তু টাকা আমি রাখি নাই। টাকা কাকে দিয়েছেন? হয়তো টাকা হায়দার সাহেবকে দিয়ে দিছি। তা হায়দার সাহেবকে কেন দিয়েছেন, কি জন্য দিচ্ছেন? ওই যে এগুলো তো আমি জানি না, উনি আমার কাছ থেকে চাইছি অমুকের থেকে টাকা নিয়ে দাও, 1 লাখ আমি নিয়ে দিছি, অমুকের থেকে টাকা নিয়ে দাও 50,000 আমি নিয়ে দিছি। এগুলো কিসের টাকা? উনি মসজিদের দোকানদার থেকে এই টাকা কেন নিল বলতে আমি জানি না। তো এগুলো কি করছে টাকাগুলো, হয়তো বংশম করে খেয়ে ফেলছে সে। ঠিক আমি যে ভাষায় বলছি এই ভাষা ভিডিও রেকর্ড আমার কাছে হঠাৎ করে মোবাইলে নষ্ট হয়ে যাবে, এই চিন্তা থেকে আমি আমার ল্যাপটপের মধ্যে পেন ড্রাইভে ঢুকে রাখছি কি ভিডিও কলের এই কথাগুলো। শহীদ যে টাকাগুলো নিয়েছে হায়দারকে দিয়েছে, হায়দার যে খেয়ে ফেলেছে মসজিদের টাকা, এই রেকর্ডটা আমি কি করেছি, সংরক্ষণ করে রেখেছি। এবং মসজিদ কমিটির একজন সদস্য সাবেক কমিশনার কুতুবুদ্দিন, তাকে একদিন তার সাথে যখন হায়দার সাহেব লাগালাগি হলো, তখন সে আমার কাছ থেকে এই ডকুমেন্টগুলো চাইলো। আমি দিতে পারবো না, তুমি শুনতে পারো। আমি রেকর্ডটা আমার ল্যাপটপের মধ্যে বাজাইয়ে তাকে শুনাইছি, এতে জিব্বা কামড়ে ধরছে। তো শহীদ তো জিন্দগিতে এখানে কমিটিতে আসার নাম ধরতে পারে না, ওনার যে ডকুমেন্ট আপনি সংরক্ষিত করছেন। যাই হোক, একটা সাবজেক্ট। উনি হায়দার সাহেবের আমলে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, যখন মোহাম্মদ হোসেন সওদাগর সেক্রেটারি ছিলেন। উনি অসুস্থ ছিলেন বিদায় মোহাম্মদ সওদাগরের দায়িত্বটা সম্পূর্ণ ভারপ্রাপ্ত হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? শহীদ। আসেন আবার এই মোহাম্মদ সওদাগরের ভারপ্রাপ্ত সুযোগে তিনি যে দায়িত্ব পালন করেছেন, ওই সময়ে ব্যাপক পরিলোট, ব্যাপক দুর্নীতি হয়েছে। যাই হোক, এগুলো দেখে আমি একটা লিফলেট বের করলাম, কোন জায়গা থেকে দুর্নীতি হলো, কোন জায়গা থেকে কি করা হয়েছে, হায়দার সাহেব কি করেছে। একটা লিফলেট বের করে আমি মসজিদে মুসল্লি বের হওয়ার সময় এবং প্রত্যেক দোকানদারকে আমি বিলি করে আমার মোবাইল নাম্বার দিয়ে, আমার নাম দিয়ে, পিতার নাম দিয়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে লিফলেটটা ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, নুরুল ইসলাম হায়দার সাহেব, জনাব কমরেড নুরুল ইসলাম হায়দার সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, এবং দুর্নীতির যে অভিযোগ করেছে আমি লিখিতভাবে 10টা পয়েন্ট দিয়ে তার কোনো উত্তর দিতে পারে নাই, না দিয়ে মসজিদ ফেলে চলে গেছে। তখন আমি এই জাহাঙ্গীর সাহেবকে বললাম, মামা মসজিদটা লাগলো, এখন আপনাকে তো দায়িত্ব পালন করতে হবে, উনি তো দেখছেন কি অবস্থা, মসজিদ ফেলে এখন হিসেবে দিচ্ছে না, চলে গেছে, আসেন আমরা একটু উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলি। তখন উপজেলা চেয়ারম্যান সাহেব ছিল আমাদের জনাব জাফর আলম বিয়া সাহেব মহোদয়, এমপি ছিলেন ইলিয়াস সাহেব। তখন আমি ওনার কাছে গেলাম, উনি বলল যে জাহাঙ্গীর ঠিক আছে, হায়দার চলে গেছে, জাহাঙ্গীর
আমাকে বলে যে হলে নাসির তুমি দেখি তোমার বুদ্ধিশুদ্ধি কথা আছে, সভাপতি কাকে বললে ভালো হবে? আমি বলি জাহাঙ্গীর মামাকে করে, জাহাঙ্গীর সাহেবকে করে। আচ্ছা করলাম, ভালো জাহাঙ্গীর যদি সভাপতি হয় তুমি সেক্রেটারি হবো। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন আমি চাকরিতে আছি, এরপরেও যদি বলেন আমি দায়িত্ব নিতে পারি। দায়িত্ব দিল, উপজেলাতে কমিটি গঠন হলো, উপজেলা মোহনা হল রুমে ডেকে নিয়ে গেলো আমাদেরকে টিএনও। ওই সময় টিএনও যিনি ছিলেন, আমার নামটা মনে আসতেছে না, তিনি আমাদেরকে ডাকলেন। সেই হল রুমে মেজরিটি পার্সেন্ট 80% লোক আমাকে সেক্রেটারি করার জন্য সমর্থন দিল এবং জাহাঙ্গীর সাহেবকে সভাপতি করার জন্য সমর্থন দিল। কিন্তু এই শহীদ সহ হায়দারের কিছু লোকজন হইসে করে আমাকে সেক্রেটারি হওয়ার জন্য বাধা সৃষ্টি করলো। আমি যে ঠিক আছে, আমি আসলে আপনার দুর্নীতির খতিয়ান বের করবো, আপনাকে দুধের কাছে পাঠাবো, বা এখানে কি অডিট হবে, এই বই তো ঠিক আছে আমি আসবো না। শেষ পর্যন্ত আরেকজন অসুস্থ মানুষ বশিরকে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো। আমি মেনে নিলাম, অসুবিধা নেই। মাহমুদ হোসেন সওদাগরের ভাই বশির, উনি দায়িত্ব নিলেন। উনি দায়িত্ব নেওয়ার পর আল্লাহর হুকুম উনি অসুস্থ হয়ে গেল। ভারপ্রাপ্ত হিসেবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শহীদ আবার শুরু করলো, একই অবস্থা। আচ্ছা যাই হোক, জাহাঙ্গীর সাহেব সভাপতি 2 বছরের কমিটির একটা টিএনও সাহেব সম্ভবত, এই যে জাহাঙ্গীর সাহেবের যে কমিটিটা দেওয়া হয়েছে মোহাম্মদ শাহিদুল হক ইউনু, যিনি সাহেব ছিলেন শাহিদুল ইসলাম, উনি একটা কমিটি দিয়েছেন। সেই কমিটির মেয়াদ হচ্ছে উক্ত কমিটি 1/1/2015 ইংরেজি হইতে 31/12/2017 ইংরেজি পর্যন্ত বলবৎ। মানে 2 বছরের জন্য একটা লিখিত কমিটি এটা দিয়েছেন টিএনও সাহেব। এই 2 বছরের লিখিত কমিটি এটাকে পুঁজি করে জাহাঙ্গীর সাহেবের কমিটি 2 বছর যায়, 6 বছর যায়, 8 বছর যায়, 9 বছর যায়, ওনারা সরে না। এই কমিটির লোকজন সরে না, দায়িত্ব ছাড়ে না। 9 বছর ওনারা থাকলো, ওখানে আমাকে সহসভাপতি হিসেবে রাখা হলো। আমি এসে মাঝে মাঝে বলতাম যে আপনারা যে লক্ষ লক্ষ টাকা হিসাব এভাবে ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলতেছেন, এই টাকাটা কিসের জন্য তুলতেছেন? এটা তো একটা হিসাব রাখা দরকার। কোটি কোটি টাকার মসজিদের হিসাব হায়দারের আমলও হিসাব দিয়ে যায় নাই। এখন আপনারাও যদি হিসাব না রাখেন তাহলে মসজিদটা তো আল্লাহর দায়িত্ব, তো এগুলো তো জনগণের দিয়ে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়েও যদি জিজ্ঞেস করে এই 5 লাখ টাকা অ্যাকাউন্টে কেন তোলা হয়েছে, তার একটা বিল ব্যবস্থা রাখতে হবে না? এখন কোনো বিল ব্যবস্থা নেই, কিছু নেই, সমানে মুখোমুখি কোটি কোটি টাকার হিসাব চলতেছে। আমি বারে বারে তাগিদ দেওয়ার পরও ওনারা মুখোমুখি হিসাব থেকে একটা বিল ব্যবস্থা করে নেয়। আচ্ছা, না করার পর হঠাৎ করে আমাকে একদিন এমপি মহোদয় ডাকলেন যে তোমাদেরকে 2 বছরের জন্য কমিটি নিয়ে দিয়েছিলাম, 9 বছর কেমন হলো বলো। তো না বলি যে এখন যারা দায়িত্ব আছে তারা যদি না ছাড়ে তাহলে আমি করবো কি? আমি তো যুদ্ধ করে দায়িত্ব নিতে পারবো না। ওনারা দায়িত্ব পালন করতেছে, আল্লাহর কাছে জবাব তারাই দিবি। এরপর দুনিয়ার মানুষের কাছেও একদিন তাদেরকে জবাব দিতে হবে, কারণ এভাবে হিসেব টিকে না রেখে আল্লাহ ঘরের দায়িত্ব এভাবে পালন করতে পারে না। তো এটা যখন বললাম ঠিক আছে, তাহলে হয়তো কমিটি যেহেতু 2 বছরের মেয়াদ, 9 বছর হয়ে গেছে, তাতে মেয়াদ তো নেই, ঠিক আছে নতুন কমিটি গঠন করে দিই। তখন ইউনো যে পিদাওয়ান মহোদয় ওনার ওখানে গিয়ে আমরা একটা কমিটি সাবমিট করলাম। এর আগে খতিব সাহেবের মাধ্যমে আমরা মসজিদে ঘোষণা দিয়ে মুসল্লিদের নিয়ে বসে আমরা হাত তোলা সমর্থনের ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশনের গেজেটে, এই যে ইসলামিক ফাউন্ডেশনের গেজেট আমার হাতে আছে, ইসলামিক ফাউন্ডেশনের যে গেজেট, এই গেজেটে যে নিয়ম অনুসরণ করে কমিটি করার জন্য বলা হয়েছে ঠিক সেই নিয়ম অনুসরণ করে হাত তোলা সমর্থন একজনকে প্রস্তাব করবে আর বাকিরা সমর্থন করবে। এই প্রস্তাবকারী সমর্থনকারীর ভিত্তিতে আমরা কমিটিটা একটা নমুনা গ্রহণ করলাম, নমুনা হিসেবে পেশ করলাম। ইউনো মহোদয়কে আমরা বললাম যে কমিটি মুসল্লিদের সমন্বয়ে এই জিনিসটা এভাবে সিদ্ধান্ত হয়েছে, আপনি একটু অনুমোদন করেন। তখন তিনি সেটা যাচাই বাছাই করলেন, এমপি মহোদয়ের সাথে কথা বললেন, কথা বলে তিনি একদম স্মারকমূলে, মানে 3টে কমিটি ইউনো থেকে আসছে। একটা হায়দারের কমিটি, ওইটা 2 বছরের জায়গায় 5 বছর খাইছে তারা, আর একটা জাহাঙ্গীরের কমিটি 2 বছরের জায়গায় 9 বছর তারা অতিবাহিত করছে। এরপর আমাদের কমিটিতে দিচ্ছে মাত্র 10 মাস হয়ে গেছে। এই কমিটিতে দিচ্ছে মাত্র 10 মাস, তাও কয় বছরের জন্য? 3 বছরের জন্য। এবং আমরা গেজেট অনুসরণ করে, ইসলামিক ফাউন্ডেশনের যে গেজেট সেটা অনুসরণ করেই আমরা এটা করেছি। তাহলে 10 মাস গেল। এখন 10 মাস যেতে যেতে আমাদের সাথে আমরা আইসা আমাদের সেক্রেটারি সাহেব সহ আমরা চিন্তা করলাম যে মসজিদের সম্পদ কোথায় কোথায় আছে এগুলোকে মসজিদের করে ফিরিয়ে আনা হোক। তখন মাদ্রাসাটা আমার প্রতিষ্ঠা করেছিলেন, এখান থেকে অন্য জায়গায় জায়গা কিনে মাদ্রাসা ওখানে নিয়ে গেছেন। তো মাদ্রাসা এখান থেকে চলে যাওয়ার পর কথা ছিল মসজিদের জায়গার উপর যেহেতু মাদ্রাসা, তাহলে পরবর্তীতে মসজিদের অ্যাকাউন্টে ওই ভাড়াগুলো চলে আসবে।
উনি এভাবে ওসিয়তনামা করে গেছেন। সুতরাং আমরা এটা নিয়ে যখন মসজিদের সম্পদটা যখন টান দিলাম মাদ্রাসা নিয়ে, তখন ওখানকার মাদ্রাসার সভাপতি কাউন্সিলর মুজিব সাহেব তিনি আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ালেন। ঠিক আছে, পারলেন না, আমরা ভাড়াটিয়া যারা ভাড়াটিয়া দোকানদার তাদেরকে বললাম যে আপনারা মসজিদের অ্যাকাউন্টে ভাড়া দিবেন, অথবা সিদ্ধান্ত ইউনো অফিসের ওখানে বিচারাধীন আছে, এটা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা ভাড়াটার প্রয়োজন আপনারা স্থগিত রাখেন। ওনারা এই পর্যন্ত স্থগিত রেখেছেন, প্রায় 6-7 মাস 8 মাস হয়ে গেছে, মাদ্রাসায়ও দেয় নাই, মসজিদেও দেয় নাই, টাকাটা অভাবে যেহেতু বিচারাধীন আছে ইউনো মহোদয়ের কাছে। সুতরাং ওখানে যেটা সমাধান হয় সেটা হবে। ইউনো মহোদয় উভয়কে বলেছেন কাগজপত্র দেওয়ার জন্য, ওরা একটা কলাবাতাও দিতে পারে নাই। আমরা মসজিদের দলিল পান্না ক্ষতিজ্ঞান সবগুলো আমরা ইউনো অফিসে জমা দিয়ে দিচ্ছি, ওটা তো মসজিদের জায়গা, ওদের কিচ্ছু নেই। সুতরাং এটা ইনশাআল্লাহ মসজিদের পক্ষেই, মসজিদের সম্পদ মসজিদের পক্ষেই চলে আসবে। এখন যেহেতু আমরা মসজিদের সম্পদ মাদ্রাসা ভোগ করতেছে, এটা যখন টান দিলাম, এখন মুজিব সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাদের বিরুদ্ধে রাখছে। উনি এসে এই যে আমরা কমিটি গঠন করার পর থেকে, কমিটি গঠন করার জন্য আমরা কমিটির যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটার একটা নোটিশ করলাম। হ্যাঁ, 2023 সালের 3 মাসে 10 তারিখ, অর্থাৎ 10 মার্চ আমরা নোটিশ করলাম। এটা কে নোটিশ করছে? আগর কমিটির জাহাঙ্গীর সাহেব এবং বশির সওদাগর, ওনারা নোটিশ করছে। কি নোটিশ? বিষয়, আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটির পুনর্গঠন ও বিবিধ। এটা জাহাঙ্গীর সাহেবের কমিটির নোটিশ। এই নোটিশের ভিত্তিতে মিটিং হলো। কয় তারিখ মিটিং কল করছে? 10 তারিখ মিটিং কল করছে। হ্যাঁ, এই যে 10 তারিখ 10-3 মিটিং হলো। 10-3 মিটিংয়ের মধ্যে সবাই উপস্থিত ছিল, জাহাঙ্গীর সাহেবরা সবাই উপস্থিত ছিল, শহীদ, জাহাঙ্গীর, আরও যারা যারা ছিল সবাই উপস্থিত ছিল। এই যে সবার সিগনেচার এখানে আছে। ওনারা এই কমিটিকে মেনে নিয়ে এবং ফুলের মালা নিয়ে অনেকগুলো ছবি আছে। এই কমিটি যেদিন ঘটনা সবাই ব্যবসায়ীরা, অন্যান্য যারা সবাই ফুলের মালা দিছে, ওই ছবিগুলো কিন্তু আপনারা সবাই এখানে ফেসবুক খুঁজলে পাবেন। ওনারাও ফুলের মালা গলায় দিয়েছেন, শহীদ সাহেব, জাহাঙ্গীর সাহেব। ঠিক আছে, দায়িত্ব পালন করেন আপনারা, আমরা সহযোগিতা করবো। আসছে তো দায়িত্ব যখন পালন করার জন্য ওনারা আসছে, সিগনেচারও আছে, ওনার সভাপতিত্বেই এই কমিটি গঠন করা হলো। আমরা তো সিগনেচার করতে পারি না, সভাপতি হিসেবে সিগনেচার করছে কে? জাহাঙ্গীর সাহেব, যেহেতু উনি সভাপতি। তো পরবর্তীতে এই যে রেজলিউশনটাই আমরা কাকে জমা দিলাম? ইউনো মহোদয়কে জমা দিলাম যে আমাদের মেয়াদ উত্তীর্ণ কমিটি এই নোটিশ, এই হচ্ছে রেজলিউশন। এটা জমা দেওয়ার পরে বলে যে একটা আবেদন করেন এবং কোন কোন কাকে কোন পোস্ট আপনারা সিলেকশন করছেন এটা দেন। এটা দিলাম, এটা দেওয়ার পর উনি অনুমোদনটা দিলেন। এই যে কত তারিখের সিগনেচার? এটা 20 তারিখের সিগনেচার, 20/3/2023, 20/3/2023 সিগনেচার করে। তাহলে 20/3 যদি হয়, আজকে কয় মাস হলো এই কমিটিতে হয়েছে? 10 মাস, সর্বোচ্চ 10 মাস। 10 মাস যাইতে না যেতে এমন কি হলো, আমাদের 2-3টে বৈঠক হলো। 2-3টে বৈঠকে প্রধান যে সিদ্ধান্তটা হলো, যারা আগে ছিল তাদের নামগুলো বাদ দিয়ে নতুন কমিটির নামে অ্যাকাউন্ট হবে। ব্যাংক অ্যাকাউন্টটা আগে যারা আছে তাদের নাম চেঞ্জ করে বর্তমানদের নাম আসবে, একটা সিদ্ধান্ত রেজলিউশন হলো। তারপরে সিদ্ধান্ত হলো যে আপনারা আগের কমিটির যে দায়িত্ব পালন করেছেন 2 বছরের জায়গায় 9 বছর, যাই হোক, হিসাব যতটুকু রাখতে পারছেন আপনারা কতটুকু হিসাব দেন। আমিও যেহেতু ওই কমিটিতে সহসভাপতি হিসেবে ছিলাম, আমার হাতে 1 টাকাও ছিল না। টাকা পয়সার লেনদেন ছিল ফুতুক কমিশনারের হাতে, টাকা পয়সার লেনদেন ছিল বর্তমান কেশিয়ার যাকে বানিয়েছে জিয়াবুলের কাছে। কিন্তু নাম পোস্টে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছে সে হায়দ্রাবাদ কমিটি থেকে এই কমিটি পর্যন্ত 15 বছর 14 বছর শহীদুল ইসলাম ফোরকান 14 বছর দায়িত্ব পালন করেছে। ঠিক আছে, তাই বলি ঠিক আছে, ফোরকানের কাছে সব হিসাব নিকাশ টাকার কথা। হায়দ্রাবাদ কমিটি বাতিল দিলাম। হায়দ্রাবাদ কমিটি যেহেতু জাহাঙ্গীরের কমিটিকে হায়দার হিসাব দিয়ে যেতে পারে নাই, তাহলে জাহাঙ্গীর সাহেবের যে কমিটি 9 বছর, আমরা যেহেতু দায়িত্বে আসছি, আমরা এমনভাবে হিসাব নিকাশ রাখতে চাই, সরকারিভাবে কোনো অডিটর যদি আসে, দুদক যদি আসে, তারাও যদি আমাদেরকে ধরে, আমরা যেন হিসেব দিতে পারি, এমনভাবে আমরা হিসেব রাখবো। সুতরাং আপনাদের 9 বছরের হিসেবটা আমাদেরকে দেন, আপনারা যতটুকু পারেন, এটা নিয়ে আমরা কষ্ট করবো না। অন্তত একটা কলাপাতা হলো হিসেবটা বুঝে দেন আমাদেরকে। ওনারা বলে যে আমাদের তো একটু সময় লাগবে। তো কতদিন লাগবে? 6 মাস সময় লাগবে। সেক্রেটারি হিসাব বলে যে 3 মাস নেন না, 6 মাসটা অতিরিক্ত হয়ে যায়, ওদের না সময় দিতে হবে, যেহেতু 9 বছরের হিসাব টানতে হবে আমাদের। উনি বলে যে ঠিক আছে 6 মাস দিলাম, আপনারা 6 মাসের মধ্যে হিসাব জমা দেন। 6 মাস পার হয়ে গেল, এর মধ্যে নির্বাচন হলো। নির্বাচনে একজন
প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী একদিন ওখানে জমা করছেন, আমি ওনার নাম ঘোষণা করছি। ওনার নাম ঘোষণা করতে গিয়ে আমি একটা কথা বলেছি যে মানুষ অনেকদিন ভোট দিতে পারে না, মানুষের মনের মধ্যে ভোটের খোরাক, ভোটের ইয়াটা খুব বেশি। জনগণ যদি ব্যালটটা হাতে পাইতে পারে, জনগণকে ব্যালট না দিয়ে টেলিভিশনের পর্দা সন্ধ্যে ঘোষণা দেওয়া, এই সংস্কৃতি বা এই সিস্টেম জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করে। সুতরাং এটাকে নাকি ওনারা খুব বেশি নেগেটিভলি নিয়েছেন, বর্তমান এমপি মহোদয়কে খারাপভাবে বুঝিয়েছেন আমার ব্যাপারে। যাই হোক, এখন নির্বাচনে একজন আরেকজনের পক্ষে থাকতে আপনাদের মধ্যে অনেকের পক্ষে কাজ করেছেন, তাই বলে এটার প্রভাব নির্বাচনের পরেও থেকে এটা প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে যা তা করতে হবে, এটা তো হয় না। আমরা জাহাঙ্গীর সাহেবকে বললাম যে নির্বাচনে চলে গেছে, 6 মাসে চলে গেছে, আপনার একটা হিসাবটা দিবেন কিনা। সেদিন থেকে ওনারা মন্দির খারাপ হয়ে গেছে আমাদের উপর, ওনারা কোনো হিসাব দিতে পারবে না। কারণ আমি জানি একটা টাকার হিসাব তারা টাকা নেই, কোটি কোটি টাকার হিসাবের মধ্যে একটা সিলিব নেই, কারো কোনো সিগনেচার নেই, সাপোর্টিং সিগনেচার নেই, কিচ্ছু নেই। 5 লাখ টাকা একান্ত তুলছে, দেন অমুক করে দেন, কাজ করুক, কাজ করছে, কি কাজ করছে কোনো হিসাব নেই। ওখানে কি 1 লাখ টাকার কাজ হয়েছে না 5 লাখ টাকার কাজ হয়েছে, কোনো হিসাব নেই। যাই হোক, কোনো জায়গায় কোনো একটা হিসেব আর বাউস হলে সিগনেচার করতে পারিনি, ঠিক আছে। যাই হোক, এখন দুইটা জিনিস এখানে একত্রিত হয়েছে। এক নম্বর হচ্ছে হায়দার সাহেবের হিসেবের কথা মাঝে মাঝে আসে, উনি দুর্নীতি করে চলে গেছে, হিসাব দিতে পারে নাই। ওনার গোষ্ঠীশুদ্ধ জনাব নজরুল ইসলাম হায়দার সাহেব আমার উপর খুব কেফা, নাম্বার 1। ওনার সমস্ত দল বল, ওনার দলের লোক বলবো না আমি, ওনার পার্সোনাল যেগুলো ওনার ওবেডিয়েন্ট বা ওনার কৃতদাস হিসেবে যারা আশপাশে থাকে তারা, এবং মুজিব কাউন্সিলর, তিনি মাদ্রাসা লোকের প্রতি যে কয়দিন খেয়েছেন এটাতে খাইতে পারতেছে না, এখন যে ভাড়া বন্ধ আছে এই জন্য তার মাথা খারাপ, মাদ্রাসার ভাড়াগুলো তাদের পকেটে যাচ্ছে না, উনি এক হয়েছেন। পাশাপাশি বর্তমান কমিটি হিসাব দিতে পারতেছে না, 9 বছরের হিসাব দিতে পারতেছে না, এই জন্য তাদের মাথা খারাপ, তারা এক হয়েছে। আমি বলতে চাই আমাদের দোষটা কি? আজকে যে অপ্রীতিকর ঘটনাটা মসজিদের ভিতর, আল্লাহর ঘরের ভিতর করা হলো, গত 2 দিন আগে আমি শহীদকে এবং জাহাঙ্গীরকে ফোন করলাম যে আমি এই ধরনের সাউন্ড আমার কাছে আসতেছে, অনেকে বলতেছে আপনারা এই ধরনের একটা পরিকল্পনা নিচ্ছেন। আমি যে বাবাজি, আমি অনুরোধ করি আপনাদের হাতে পাই ধরি এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা আপনারা মসজিদে ঘটেন। যদি আমরা 10 মাস দায়িত্ব পালন করেছি, আমাদের 10 মাস দায়িত্ব পালনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এই 10 মাসের হিসাব দিয়ে, আপনাদের হিসাব দিয়েন না, আপনাদের হিসাব আপনাদের ক্ষমতা বেশি, এখন আপনারা এখন অনেক উপরে চলে গেছেন, আপনাদের ক্ষমতা বেশি, আপনাদের হিসাব আমরা চাইতে পারবো না। হায়দারের 5 বছরের হিসাবও চাইবো না, জাহাঙ্গীরের 9 বছরের হিসাব আমরা চাইবো না। আমাদের 10 বছরের হিসাবটা কাকে বুঝে দিতে হবে বলেন? 10 মাসের হিসাব। এই 10 মাসের হিসাবটা আমি আমরা বুঝাই দিয়ে যদি এখানে কোনো ত্রুটি থাকে, সেটা জুতার বাড়ি গিয়ে চলে যাবে। আর যদি যারা আপনারা কথা বলতেছেন, মসজিদে উচ্ছৃঙ্খল আচরণের জন্য আসতেছেন, প্রিপারেশন নিচ্ছেন, লাঠি জুতা জোগাড় করতেছেন, কাকে মারবেন, কাকে কেটে ফেলবেন, কাকে খুন করবেন, কাকে কবরস্থ করবেন, কাকে বাড়িঘর জ্বালিয়ে দিবেন, কোথায় কিভাবে আপনারা প্ল্যান প্রোগ্রাম করতেছেন, সব আমাদের কানে আসতেছে। এই জিনিসগুলো ওনাদেরকে বললাম যে এভাবে যদি করেন তাইলে আমাদের হিসাব নিকেশগুলো আমরা দিয়ে দিই, আপনাদের হিসাব আর দিতে হবে। আজই হিসাব চাইতে গিয়ে যেহেতু গোমার মানে খুনের হুমকি আসতেছে, তাহলে হিসাব চাইবো না, আমাদের হিসাবটা নেন 10 মাসের। আমাদের 10 মাসের হিসাবে যদি কোনো ত্রুটি থাকে, শেভরন হাসপাতালকে আমরা 3 তলা পর্যন্ত লাগাইছি, তারা টাকা দেওয়ার কথা, টাকা দেয় নাই। তারা অ্যাডভান্সের যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিয়ে জাহাঙ্গীর সাহেবের নামে নিজের নামে জমি ক্রয় করেছেন। মসজিদের নামে জমি ক্রয় করার কথা ছিল, কিন্তু জাহাঙ্গীর সাহেব মসজিদের নামে করেন নাই, জমিটা ক্রয় কার নামে করেছেন? নিজের নামে। শেভরনকে 50 লাখ টাকা জামানত হিসেবে দিয়েছেন, সেই টাকাটা কোথায় খরচ করে ফেলছেন? ওনার নিজের নামে জায়গা কিনে মসজিদের টাকা দিয়ে উনি মসজিদের নামে কিনেছেন, কিন্তু সভাপতি হিসেবে উনি বলতেছে আমার নাম দিতে হবে। কই এর আগে তো ইনিশ সাহেব দলিল করেছে, ওখানে তো ইনিশ সাহেবের নাম দেয় নাই, সরাসরি মসজিদের নামে করা যেত, ওইটা না করে নিজের নামে করাই রাখছে। আচ্ছা, এখন এটা তো ওনার নামে করে রাখছে, পাশাপাশি হিসাব ওনারা দিলেন। এখন হিসাব চাইতে গিয়ে আমরা ওনার সাথে মসজিদ কমিটির এক হয়ে গেছে মাদ্রাসা রক্ষা করার জন্য, মাদ্রাসা বিল্ডিং নিয়ন্ত্রণ করার জন্য। ওনার সাথে হায়দার সাহেব অ্যাড হয়ে গেছে
ওনার 5 বছরের হিসাব যেন না টানি। ইনশাআল্লাহ আমরা এগুলোকে পরোয়া করব না, কারোর সাথে লাঠি সুটা নিয়ে মারামারি করব, মেরে ফেলবো, কেটে ফেলবো, ওই ক্ষমতা আমাদের নেইও, এটা করবো না। কিন্তু আল্লাহর আদালতও হিসেব দিতে হবে। দেশের মধ্যে আইন আদালত আছে, এখানে আমরা আইন আদালতে যেখানে যেতে হয় সেখানে যাব। মাননীয় আদালত আমাদের 10 মাসের হিসাব নেন, আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের পানিশমেন্ট হোক, আমাদের পানিশমেন্ট দেন যা হয়। আর যদি যে সমস্ত আল্লাহর বান্দারা 9 বছর দায়িত্ব পালন করেছে, এরপর একজন কমিউনিস্ট হায়দার সাহেব, যিনি একত্র আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তিনি 5 বছর দায়িত্ব পালন করেছেন। এর আগে কখনো মসজিদে আসেন না, শুধু কমিটিতে ঢোকার জন্য। কমিটিতে চলে যাওয়ার পরও আবার মসজিদের সাথে দেখা নেই, ঈদের দিনে আমাদের সাথে সম্পৃক্ততা, যদিও বিএনপি করে, হ্যাঁ, কমিউনিস্ট রাজনীতি করে আসছে জীবন। যাই হোক, ওনার ইন্ধনে, মুজিবের ইন্ধনে ওনারা আজকে এই ঘটনাটা করার সাহস পেয়েছে। আজকে যে ঘটনাটা ঘটেছে কোনো ধরনের পরিকল্পনা ছিল না, আমরা জানি না। আমি যেহেতু শুনছি, ওনারা দুজনকে রিকোয়েস্ট করছি, জাহাঙ্গীর এবং শহীদকে, খবরদার আপনারা রক্তাক্ত কোনো পরিস্থিতি সৃষ্টি করিয়েন না। মসজিদ আল্লাহর ঘর, এখানে অপ্রীতিকর কোনো কিছু ঘটলে মানুষ খারাপ ভাববে এটাকে। আপনারা কয়েকদিন আমার সাথে বলে আমাকে ফোন দেন, আমরা তোমাদের সাথে বসতে চাই। আপনি যদি আমাকে বলেন আমরা তোমাদের সাথে বসতে চাই, আমি যে কোনো মুহূর্তে আপনাদের সাথে বসতে রাজি আছি। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটনা, উত্তপ্ত কোনো ঘটনা, সাধারণ মানুষকে বলবো যে এখানে এনে খারাপ কোনো ঘটনা ঘটানোর দরকার নেই। এই কথাটা আমার সাথে কালকে রাত্রেও কথা হয়েছে জাহাঙ্গীরের সাথে। কিন্তু এরপরে দেখলাম আজকে বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর মুজিবের মাধ্যমে, তারপর হায়দার সাহেবের বিএনপি ঘরানার ওনার পন্থী যেগুলো আছে, বিএনপিতে অনেক গ্রুপিং, ওনার পন্থী যেগুলো আছে, এই সমস্ত লোকজনকে এখানে গ্যাদারিং করে সকাল থেকে নিয়ে এসে, হ্যাঁ, আবার যারা কমিটিতে আসতেছেন তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে মসজিদ ফুরিয়ে ফেলে, হ্যাঁ, একদম মসজিদ ফুলফিল করে ফেলে। আমাদের সেক্রেটারি সাহেব স্বাভাবিকভাবেই উনি মসজিদে জুমা পড়তে আসেন, ও বাবা জুমা পড়তে আসছেন একা, কোনো লোক নেই, জন নেই, কেন এখানে তো অপ্রীতিকর কিছু করবেন উনি তো জানেই না। উনি স্বাভাবিকভাবে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে দাঁড়ায়, বসে, উনি বসে আছে, হুজুর আলোচনা শেষ করছেন, খুতবার আলোচনা, সুন্নত পড়তে উঠবেন। ঠিক ওই সময়ে সুন্নত পড়তে উঠার সাথে সাথে ওনার উপর যেভাবে হঠাৎ করে হামলা হলো, উনি একজন ক্ষমতাসীন দলের বর্তমান সেক্রেটারি পৌরসভা, পাশাপাশি পৌরসভা আওয়ামী লীগের, পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, তাহাকে আহত করা হয়েছে। এবং লায়ন আলমগীরকে একতরফিয়াভাবে, এককভাবে তাকে একদম হায়নার মতো তার উপর চাপিয়ে পড়া হয়েছে। এটা কি মসজিদে হিসাব দেওয়ার ভয়ে, নাকি দলীয় কোনো খুব আগে থেকেই পরিকল্পিত ছিল? এটার কারণে আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে, চকরিয়াবাসীর কাছে আমরা বিষয়টা তুলে ধরলাম। আপনারা আসুন, আমরা শুধুমাত্র 10 মাস দায়িত্ব পালন করেছি। এই 10 মাসের মধ্যে 10 টাকার যদি কোনো দুর্নীতি পাওয়া যায়, আমরা দুইজন, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, আমরা জোতার মালা নিয়ে রাস্তার এই মাথা থেকে এই মাথা আমাদেরকে আপনারা লাঞ্ছিত করবেন। আর যে সমস্ত ভালো মানুষগুলো আজকে আমাদেরকে বাদ দিয়ে, যারা নিজেদেরকে কমিটি দাবি করতে, নিজের কমিটি নিজে ঘোষণা করে, এটা কখনো দেখছেন? নিজেরা কমিটি নিজেরা ঘোষণা করছে, আজকে কেউ আসে না এখানে, নিজে মাইক, নিজে ব্যাটারি, এভাবে করে এখানে মানুষকে হুমকি দেওয়া, বাড়ি জ্বালিয়ে দিবেন, দেন না, মেরে ফেলবেন চুরি গলিয়ে দিয়ে, চুরি ঢুকাই দেন। হ্যাঁ, সুতরাং যে কমিটি করা হয়েছে এটা কোনো ভিত্তি নেই। কমিটি আসে ইউনো মহোদয় থেকে, সরকারিভাবে। এখানে এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এরা কমিটি অনুমোদন দেওয়ার কেউ না। যদি আইনগতভাবে থাকে, রাইটস যদি তাকে আমাকে দেখা, আমাকে আমার হাত ইসলামিক ফাউন্ডেশনের গেজেট আছে মসজিদের কমিটি কীভাবে হবে, ঠিক আছে? তো ওনারা এরকম একটা ভুয়া অনুমোদন নিয়ে এখানে এসে হঠাৎ করে নিজেদের ঘোষণা নিজেরা দিয়ে দখল করার জন্য এভাবে আসতে হয়। আমরা কমিটি এনেছি, হুজুর ঘোষণা করেছেন, ফেসবুকে পেজটা দিয়ে দিয়েছি, সবাই ফুলাল মালা এসে আমাদেরকে দিয়েছে, সুন্দরভাবে ওনারা সব বৈঠক করেছি, কোনো প্রীতিকর ঘটনা ঘটে নাই। এমন কি হয়ে গেল, হ্যাঁ, আমাদের যে কমিটি অনুমোদন দিয়েছে, কোনো একটা স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে অনুমোদনকে বলেন যে ওনারা এই কাজ করেছে কমিটি নেওয়ার পর, এই কমিটি ভেঙে দেন। কিন্তু কমিটি ভেঙে দেয়, আরেকটা কমিটি কে দিবে? উনিই দিবি, ইউনো মহোদয় দিবি। এখানে এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয়, ওনারা অনুমোদন দেওয়ার মতো তো এখতিয়ার রাখেন না, ঠিক আছে?
তো যেভাবে হোক ওনাদের সাথেও আমি কথা বলেছি, মেয়র এবং উপজেলা চেয়ারম্যানের সাথে, ওই যে অমুক অমুক এসে দপ্তর আসছে কিনা আমাদের থেকে এমনি কেমনি করে সিগনেচার নিয়ে নিছি। আমরাও জানি না কেমনে কেমনে হয়তো কি ভুলভাল কথা ইয়ে হয়তো নিয়ে নিছি, এগুলোর সাথে আমরা সম্পৃক্ত নেই। ওনারা প্রচার করছিল ওনারা দুজন আসবেন, কিন্তু ওনারা আসেন নাই ওখানে। যাই হোক, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, ওনারা যেহেতু বিতর্কের মধ্যে আসেন নাই। এখন কথা হচ্ছে, আজকে আমাদের সেক্রেটারি মহোদয়কে আপনারা দেখতেছেন কীভাবে রক্তাক্ত করা হয়েছে আল্লাহর মেহরাবে। এটা দেখে আজকে আমার হযরত উমরের কথা স্মরণ হলো। তার একজন বাইফু তাকে ক্ষমতা গ্রহণ করার জন্য ক্ষমতালিপ্ত হয়ে হযরত উমরকে মেহরাবের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে মেরে ফেলেছিল। আজকে হয়তো এই ধরনের একটা ঘটনা ওখানে ঘটে যেত। যদি ওনার কোনো প্রিপারেশন থাকতো ওখানে প্রতিউত্তর দেওয়ার বা প্রতিপক্ষকে আঘাত করার, এটা অন্য কোনো প্রিপারেশন নিয়ে যদি উনি যেতেন, হয়তো ঘটনাটা আজকে অন্যরকম। এবং আমি আমার কোম্পানির প্রফেশনাল কাজে আমি ছিলাম নোয়াখালীর বসুরহাট। আমি ওখান থেকে গাড়িতে উঠে ফেনী এসে জমা পড়লাম, এরপর এখানে এসে সন্ধ্যা 7টায় নামলাম। হ্যাঁ, আমার কথা হচ্ছে হাজার হাজার মুসল্লি সাক্ষী। এবং ইউনো মহোদয় সর্বশেষ একটা কথা বলে গেছেন যে আপনারা যা করেছেন ঠিক করেন নাই। আপনারা যারা আজকে এখানে মসজিদকে অপবিত্র করার চেষ্টা করেছেন ঠিক করেন নাই। একটা নামাজি ছেলেও যায় নাই, সবগুলো কোথা থেকে নিয়ে আসছে, হেরোইনসি মেরেন্সি সবগুলো আইনা এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। মুসল্লি ঢুকতে দেয় নাই, ওনারা সামনের জায়গা দখল করে রাখছেন। হ্যাঁ, এভাবে আসলে একটা মসজিদকে কেন্দ্র করে ক্ষমতা গ্রহণ করার জন্য একটা বিল্ডিং যেহেতু হয়েছে, 4 তলা হয়েছে, 6 তলা পর্যন্ত হবে, এখানে হরিলুটের জন্য অতীতও করেছে। এবং এই শহীদ নামের জীবটি আজীবন বেকার। আপনারা বলতে পারবেন না উনি কোনো চাকরি করেছে, কোনো ব্যবসা করেছে। এটা কয়েকদিন আগেও এই ব্যক্তি হাসপাতালে চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা নিয়ে, এমনকি আমাদের মসজিদের যিনি ফাইভ মিস্ত্রি, তার বাচ্চার চাকরি দেওয়ার জন্য 2 লাখ টাকা নিয়ে শেষ পর্যন্ত বাসা ছেড়ে প্রতিদিন মানুষ লাইন ধরছে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এই লোক বাসা ছেড়ে শেষ পর্যন্ত ঘর ছেড়ে ভাড়া ছেড়ে ওদিকে বাসা নিয়ে গেছে। 2 কোটি টাকা মানুষের কাছ থেকে চাকরির জন্য নিয়েছে এই শহীদুল ইসলাম শহীদ। ঠিক আছে, মিও কথা বলে, তো যোগ্যতা কি আছে আমি জানি না। জীবনে কোনো ব্যবসা বাণিজ্য করে হালাল কোনো ইনকাম ওনার পেটে ঢুকছে কিনা। 3-4 বার বাইপাস করছে। অবৈধ টাকা না হলে এত কম বয়সে এত সুন্দর ছেলে বাইপাস করতে হবে কেন বারবার? অবৈধ টাকা যেভাবে হজম করছো, থলের বিড়াল আরো বের হবে ইনশাআল্লাহ। সময় মতো যদি এখান থেকে চলে যেতে হয় সবাইকে ল্যাংটা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কার কি দুর্নীতির খতিয়ান আছে সব আমি রেকর্ড করে রেখেছি। পাশাপাশি কোনো বাফর ভোট যদি থাকে, নাসিব 2 টাকার দুর্নীতির সাথে জড়িত, আলম জড়িত, এটা যদি প্রমাণ করতে পারে আমরাও জুতার মাল আপনাদের কাছ থেকে নিব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলম ভাই কিছু বলুক আজকে হামলা সম্পর্কে। জি ঠিক আছে। উপস্থিত সম্মানিত ছোট বড় শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার সমবয়সী সকল সাংবাদিক বৃন্দদেরকে আমার সালাম এবং মুজিবের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমি প্রতি জুমার ন্যায় প্রতি দিনের ন্যায় আমি আমার দায়িত্বরত মসজিদে এবং আমার এলাকার মসজিদে, যেখানে আমার ছোটোবেলার গঠিত, যেখান থেকে আমার নামাজ কালাম শুরু, সেই মসজিদের মধ্যে আমি নামাজ পড়তে যাই। ইতিমধ্যে আমি নামাজ পড়া শুরু করে হুজুরের আলোচনা শেষ হলো। হুজুরের আলোচনা শেষ হয়ে আমি বসে আছি। এরপরে হুজুর থেকে এই যে শহীদ নামে ওই একজন লম্পট এসে মাইকটা কেটে নিয়ে ফেলছে। আমি বললাম
যে ভাই দেখেন কি জন্য মাইকটা কেড়ে নিলেন। তো উনি বলল যে আমি কথা বলবো। তো কথা বললে বলেন, এমনি বললেন হুজুর থেকে মাইক কেটে নিয়ে তো কথা বলতে হবে না, কি হয়েছে, কি সমস্যা কি। এটা বলার সাথে সাথে আমার উপর বিএমপি থেকে শুরু করে বিএমপির হায়দারের ভাই থেকে শুরু করে খুদু কমিশনার ভাই এবং হাসানগীর থেকে শুরু করে ইভেন এমনকি আমার গায়ে হাত উঠে এমন কেউ নাই। আমি একজন দলের আপনারা জানেন ইতিমধ্যে আমি দীর্ঘ 1 বছর যাবৎকাল ধরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তো এরা যে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে, আসলে আমি কোনো ধরনের কোনো মানসিক এবং শারীরিক এবং কোনো দিকে আমি প্রস্তুত ছিলাম না। আমি স্বাভাবিক নামাজে ছিলাম, আমি স্বাভাবিক নামাজ পড়তে গেছি, ইতিমধ্যে তারা আমার উপরে এই ধরনের একটা হামলা করলো। বিষয়টাকে আমি আদৌ জানতে পারিনি। আমি আসলে ঘটনা হচ্ছে আমি কিছুদিন আগে একটা বিষয় সম্পর্কে অবগত হয়ে আমি বলতে চাইছিলাম যে আমাদের একটা কমিটি 10 মাস আগে, আমার সভাপতি সাহেব বলছেন 10 মাস আগে কমিটি, ওই মসজিদ কমিটির মধ্যে আমি সাধারণ সম্পাদক হিসেবে হওয়ার পরে আমি এর 9 বছর আগে যারা কমিটিতে ছিল তাদেরকে বললাম যে আপনারা তো 9 বছর পরিচালনা করলেন, এখানে তো কোটি কোটি টাকার লেনদেন অ্যাকাউন্টে দেখতেছি, এটা একটা হিসেব নিকেশ দিলে একটা সুবিধা হয়, আমরা সবাই মিলে যাতে করতে পারি। তারা আমাদেরকে 32 লক্ষ টাকা এমনি হ্যান্ড ক্যাশ টাকা দিল, তারপর অ্যাকাউন্টে 32 লক্ষ টাকা দিল, দিয়ে গছিয়ে দিল। আমি বললাম যে 32 লক্ষ টাকা ফেলাম, বাট আরও কোটি কোটি টাকার লেনদেন এখানে দেখতেছি, কিন্তু এই টাকাগুলো কি হয়েছে, আসলো কোথেকে গেল কোথায়, একটা হিসাব নিকাশ একটু দেন, তাইলে আমরাও স্বাভাবিকভাবে সবাইকে এভাবে দিতে পারি। তবে আমি একটা চিন্তাধারা করতেছি কি, সামনে হয়তো বা আমি এটা অনলাইনের মাধ্যমে একটা মসজিদের সিসি ক্যামেরা সিস্টেম করে আমি এটা জনগণের কাছে আমি উন্মুক্ত করে দিব। ইতিমধ্যে আমি আমার 6 মাস যাওয়ার পরেই ওইটা বলার পর আমি 6 মাস যাওয়ার পরে আমি যখন মাইকে 6 মাসের হিসাব যখন দেওয়ার জন্য যখন আমি মাইকে উঠতে চেয়েছি, একদিন আমি 6 মাসের আগে আমি মিটিংয়ে সবাইকে মিটিংয়ের আহ্বান করছি। আহ্বান করার পর আমি ওখানে এই মিটিংয়ের প্রস্তাব রাখলাম যে আমি মাইকে আমি ঘোষণা দিয়ে দিব, এই আয় এই বিয়ে সমাসের মধ্যে মসজিদের এই আয় হয়েছে, এই বিয়ে হয়েছে। তাৎক্ষণিকভাবেও এই যে শহীদ নামের এই লম্পটটা তাৎক্ষণিকভাবে বাধা দিল কি, তুমি তো আমাদের মান সম্মান খেয়ে ফেলতে চাচ্ছ, তোমার থেকে মাইকে হিসাব দিতে হবে কেন, আমাদেরকে এখানে দিলে হবে তো। তখন আমি আর মাইকে আর হিসাব দিইনি। তো আমি তাদেরকে বললাম যে আপনাদের 6 মাসের টাইম নিছেন, অতিবাহিত হয়ে গেছে 9 মাস, আপনার হিসাবটা একটু দেন। এখন হিসাব দিতে দেওয়ার কথা বলাতেই হিসাব দিতে অপারগতার কারণে আমি মনে করতেছি আমার উপর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, এর বাইরে আর কিছু নয়। আমি 10 মাস, আমি এবং আমার সভাপতি 10 মাস আমরা দায়িত্ব পালন করেছি। আমি এখনো বলবো প্রশাসনকে আহ্বান করব, ইউনু মহোদয় সহ প্রয়োজন একটা টিম গঠন করা হোক। আমার হিসাবটা এখনো ফোন করে আমার হিসাবটা নিয়ে হয় আমি চলে যাব, সমস্যা নেই। আমার কথা হচ্ছে একটা কমিটি অলরেডি দেওয়া আছে, 3 বছরের অনুমোদিত, সরকার অনুমোদিত, সারেক নাম্বার সহ দেওয়া এবং সরকারি সিল সাপোর্ট দেওয়া কমিটি। এখন বর্তমানে যে কমিটি দিয়েছে ওই কমিটি আর এই কমিটির সাথে এক আছে কিনা আপনারা বলেন তো। কমিটির নিয়মতান্ত্রিকভাবে গঠন প্রণালী হিসেবে এবং ইসলামী ফাউন্ডেশনের গঠন নিয়ম অনুসারে এটা হচ্ছে কমিটির নিয়ম। সেই কমিটিকে ওভারটেক করে 10 মাস পার হতে না হতে লোভে পড়ে আচ্ছা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি মহোদয় কোনো কমিটি অনুমোদন দিতে পারে কিনা, আমি এই প্রশ্নটা
আপনাদের কাছে এবং ওই প্রশাসনের কাছে রাখলাম। আমার জানা মতে, আমি যতটুকু জানি, ইসলামিক সরাসরি মতে ইসলামিক ফাউন্ডেশনের একটা গ্যাজেটেড বাংলা সরকারের একটা গ্যাজেট অনুসারে ওরা সুপারিশ করতে পারে, অনুমোদন দিতে পারে ইউনু মহোদয়, সুপারিশের প্রেক্ষিতে অনুমোদন দিতে পারে ইউনু মহোদয়। এখানে দেখছি ওরা অনুমোদন দিছে, ইউনু মহোদয় লিখছে দেখলাম। তো ইউনু মহোদয় তো ওখানে তো অনুমোদন তো দেয়নি, দেখলাম বলছে জানা। তাহলে এই কমিটি তো বৈধ হতে পারে না, এই কমিটি সম্পূর্ণ অবৈধ। তো ওরা যদি কমিটিও অনুমোদন এনে তাকে দিয়ে থাকে, তাহলে আমাকে এবং আমার সভাপতিকে বা আগের কমিটি যারা আছে এদেরকে ডেকে নিয়ে গিয়ে ইউনু মহোদয় তো বলে দিতে পারতো যে তোমাদের কমিটি বাতিল করলাম, এই কমিটি আবার পুনরায় ঘোষণা দিলাম। এটা না করে ইউনু মহোদয় ওখানে দেখলাম বলে স্বাক্ষরটা দিয়ে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিল। আমি ইউনু মহোদয় মনে করি, ইউনু মহোদয় ইচ্ছে করলে এটা ওনার টেবিলে নিয়ে গিয়ে এটার একটা সমাধান বের করতে পারতো। উনি ওইটার সমাধানটা বের না করে আজকে একটা চিনকে পৌরসভায় এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমি মনে করি উনি ইচ্ছাকৃতভাবে করছে। নতুবা কেন উনি কালকে রাত্রে এটা সাক্ষ্য দিয়ে আজকে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালো। এবং আমি বর্তমান সরকার দলের একজন পৌরসভা একজন সাধারণ সম্পাদক, আমার ওপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার জন্য আমি আমার মাননীয় নেত্রীর কাছে আমি সরাসরি আমি 2-1 দিনের মধ্যে যাচ্ছি। এবং এখানে কি আমাদের থেকে কি এই যে কল্যাণ নামের দলকে কি আমাদেরকে ছেড়ে দিয়ে কি এই চৌরিয়াকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে কিনা, আমরা নেত্রী থেকে আমরা এই জিজ্ঞেস করে আমরা হয়তোবা ওদেরকে দিয়ে চলে যাবো। নেত্রী যদি বলো ওদেরকে দিয়ে চলে যাও, আমরা চলে যাবো। আমরা এখনো ক্ষমতায় আসি এবং থাকবো। আমার কমিটি, আমি কাউন্সিলরদের বোর্ডে সাধারণ সম্পাদক হয়েছি পৌরসভা আওয়ামী লীগের। তাইলে আমি এখনো ক্ষমতা আছি। ইউনু মহোদয় এই যে উনি এই কাজটা যে করলো, এবং আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়, যে মেয়র মহোদয় অনুমোদন মেয়র মহোদয় অনুমোদন দেওয়ার মতো রাইট হতে আছে। এটার জন্য আমি সর্বোচ্চ আদালতে আমি এটার প্রতিকার চাইব, এবং এটা আমি সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আইনি প্রতিকার চাই। এবং আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ। ভাইয়া, হামলার ঘটনা নিয়ে আপনি থানায় কোনো অভিযোগ বা এজাহার দিয়েছেন কি? হ্যাঁ, আমি অভিযোগ করছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় এজাহার দায়ের করছি। ঠিক আছে, শেষ করে দিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আবার কি প্রশ্ন? আপনাদের আগে যারা কমিটিতে ছিল জি। তাদের দুর্নীতির বিষয়ে যে আপনারা বক্তব্য দিয়েছেন, জি। সেখানে কত কোটি টাকার দুর্নীতি হতে পারে? এগুলো হিসাব করতে হবে। এরকম আনুমানিক যদি তথ্য আমাদেরকে দেন। হ্যাঁ, আনুমানিক তথ্য হচ্ছে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, দুর্নীতি হয়েছে। এখন আমি তো স্পেসিফিক বলতে পারবো না এত টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু কোটি টাকার লেনদেন হয়েছে অ্যাকাউন্টে। এই টাকাগুলো কোন খাতে খরচ করা হয়েছে, কি করেছে, এটা হিসাবটা রাখা উচিত ছিল কিনা। সেরকম আপনারা আমার কথা হচ্ছে, খরচ করছেন সেরকম কোনো তথ্য আপনাদের কাছে নেই? আমি বলি থাকতে পারে। আমরা 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। টাকাটা কোথায় খরচ করেছে, সেই হিসেবটা রাখতে হবে না? তাহলে এই ধরনের কোনো, এখন যদি আপনি বলেন এটা কোথায় গেছে বলেন, তাহলে আপনি কি বলবেন, ওরা কি জবাব দিবে? শেষ করে দেন, শেষ করে দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।